আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, এটা কুণাল পাঠিয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি। আরে মন্দিরই তো এখন রাজনীতি, মন্দির মসজিদ নিয়েই তো ভারতবর্ষের বৃহৎ ঐক্যকে নষ্ট করা হচ্ছে। জন্ম বীজটাই দুর্নীতির, তার যে সমস্ত ফসল বেরোবে সবটাই দুর্নীতিমূলক। কেউ সরাসরি দুর্নীতি করেছেন, কেউ দুর্নীতি না করে বঞ্চিত হয়েছেন। জন্ম বীজটাই দুর্নীতির, তার যে সমস্ত ফসল বেরোবে সবটাই দুর্নীতিমূলক। জন্ম বীজটাই দুর্নীতির, তার যে সমস্ত ফসল বেরোবে সবটাই দুর্নীতিমূলক। আরে মন্দিরই তো এখন রাজনীতি, মন্দির মসজিদ নিয়েই তো ভারতবর্ষের বৃহৎ ঐক্যকে নষ্ট করা হচ্ছে। দেখুন, প্রথম কথা একটা বলি, এই যোগ্য অযোগ্য ন্যারেটিভটা যারা তৈরি করছেন তারা আসলে কিন্তু দুর্নীতিকে আড়াল করতে চাইছেন। আপনারা লক্ষ্য করবেন যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক। একে দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে নিঃসন্দেহে কিছু কিছু মেধা, যারা মেধার ভিত্তিতে নির্বাচিত হতে পারতেন, তারা বঞ্চিত হয়েছেন। সুতরাং দুর্নীতির ফলে বঞ্চিত সকলেই, কেউ সরাসরি দুর্নীতি করেছেন, কেউ দুর্নীতি না করে বঞ্চিত হয়েছেন। এখন যা এর পরিণতিতে কী হয়, যে সরকারি দপ্তরে এখন যা হবে সবটাই কিন্তু ওই দুর্নীতির ভিত্তিতে হবে। আপনাদের বিস্মিত হওয়ার কিছু নেই, যে সমস্ত লিস্ট তারা পাঠাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেটাও সব অবধারিতভাবেই দুর্নীতিমূলক লিস্ট। কিন্তু ববিতার আমার মক্কেল ছিল, ববিতার আমরা মামলা করেছিলাম, ওই পরেশ অধিকারীর মেয়ে বাদ হলো, ববিতা চাকরি পেলেন, তখন আমরা তথ্য খুঁটিয়ে দেখলাম যে ববিতারও পাওয়া উচিত না। আমরা আদালতকে বলেছি এবং ববিতা চলে গেছে, ববিতা স্বেচ্ছায় সেটা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু এই সরকারি তথ্যে ববিতার নামও গেছে। এটা জানার পর ববিতা নিজেই বলেছে, আমি কি জয়েন করবো? আমরা বলেছি করবে না। আবারও বলি, যার জন্ম বীজটাই দুর্নীতির, তার যে সমস্ত ফসল বেরোবে সবটাই দুর্নীতিমূলক। সেই প্রশ্ন তো উঠবেই। সেটা আইনসম্মত কি না এ প্রশ্ন আমি এখানে আলোচনা করব না, কিন্তু এটা তো মৌলিক নৈতিকতার প্রশ্ন। এটা সাধারণ প্রত্যেকটা করদাতাকে এ নিয়ে চিন্তা করতে হবে, তাদের বিদ্রোহ করতে হবে। মানুষ তার পরিশ্রমের টাকা থেকে কর দেয়, এক কাপ চা যে খায় সেও পরোক্ষ কর দেয়। সেই করের টাকা দিয়ে সরকার জনকল্যাণমূলক প্রকল্প করবে, যেমন বামফ্রন্ট সরকার চালু করেছিল বিনা পয়সায় শিক্ষা এবং শিক্ষকদের বেতন বৃদ্ধি, জনকল্যাণমূলক কাজ। কিন্তু এখন তো সরকারি টাকায় দেখা যাচ্ছে যে দুর্নীতিকে লালন পালন করার চেষ্টা হচ্ছে। এটা যারা সাধারণ মানুষ তারা ভাবুন, এটা শুধুমাত্র আইনজীবীদের বা সাংবাদিকদের একাংশের কাজ নয়। দেখুন, আমি এটা আগেও বলেছি, এখনও বলছি, এটা কুণাল পাঠিয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি। মমতা মঞ্চ থেকে ডাক দিয়েছেন, বারে বারে ডাক দিচ্ছেন, কেউ গ্রাহ্য করেনি। এবার ডাক দিয়ে বলেছেন যে কি আমাকে আইসোলেট করার জন্য। ফল হলো উল্টো, লোকে আমার কাছে আসছে। এটা খেপে গিয়ে ওরা এই বিক্ষোভটা অর্গানাইজ করেছিল এবং মারাত্মক ব্যাপার। ওরা আগে থেকেই বিচারপতির ছবি ছাপিয়ে নিয়ে এসছেন, আমাদের ছবি ছাপিয়ে নিয়ে এসছেন, নিয়ে এসে বিক্ষোভ করছেন, বিক্ষোভের নামে যা করেছেন। এবং পুলিশ নীরব দর্শক ছিলেন। যতক্ষণ আমি না সেই অকুস্থলে পৌঁছে আমার কর্মী জুনিয়র বন্ধুদের উদ্ধারের জন্য চেষ্টা করেছি, ততক্ষণ পুলিশ নীরব দর্শক ছিলেন। আমি যাওয়ার পর যখন আমি তাদের বার করছি, একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই সময় পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করেছেন। এই তৎপরতা পুলিশের তো উচিত ছিল প্রথম মুহূর্তেই কাজ করেননি। তাদের দোষ নেই, তাদের দোষ দিন না, তাদের উপর নির্দেশ ছিল না বলেই তারা বলেছেন। সুতরাং এই প্রশাসন তারা চাইছেন পরিকল্পিতভাবে যে দুর্নীতি করব, দুর্নীতিকে বাঁচিয়ে রাখবো, দুর্নীতির জন্য দরকার হলে যারা লড়াই করছেন তাদের খতম করব, এই হচ্ছে ওদের পরিকল্পনা। ওরা ওদের কাজ করে যান, আমরা আমাদের কাজ করে যাব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কালীঘাটের আদিগঙ্গায় ডুবিয়ে দেওয়া হয়েছে। এই বছরে দেখবেন গত কয়েক বছর ধরে এই মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমছে, এবছর আরও কমেছে। এমনকি যারা পরীক্ষা দেবেন বলে তাদের নাম নথিভুক্ত করেছিলেন তারাও পরীক্ষা দিতে আসেননি। কন্যাশ্রী প্রকল্পের সবচেয়ে অবদান হচ্ছে নাবালিকা বিয়ে বেড়ে গেছে, নাবালিকা মেয়ে পাচার হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি, এবং ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে স্কুল থেকে। তাহলে ভাতা দিলে তো এইগুলোই পরিণতি হবে। যদি উৎসাহিত করা হতো যে তুমি পরীক্ষায় ভালো করলে পরে তোমাকে আমরা একটা পুরস্কার দেব, যেটা ছেলেবেলা আমরা দেখেছি ভালো হলে পরে একটা স্কুল থেকে একটা বই দেওয়া হতো পরিষ্কার, সেই রকম তা না করে এই কন্যাশ্রী ভাতা মানে তো সে, যাই হোক, এই নিয়ে এখন আলোচনা করব না। মানুষ বুঝুক
মানুষ মর্মে মর্মে বুঝবেন এবং তারা তখন তাদের সিদ্ধান্ত নেবেন। আরে মন্দিরই তো এখন রাজনীতি। মন্দির মসজিদ নিয়েই তো ভারতবর্ষের বৃহৎ ঐক্যকে নষ্ট করা হচ্ছে। পাহেলগাঁও একটা ঘটনা ঘটেছে, সন্ত্রাসবাদীরা ঘটিয়েছেন এবং বিজেপি তার ন্যারেটিভ নামিয়ে দিল এটা হিন্দু মুসলমান বিরোধিতা। যে কোনো সভ্য দেশের সভ্য সমাজে এটা হয় নাকি? আমি তো অল পার্টিকে মিটিং বলেছি, আগে নিজের দেশের মানুষের ঐক্যটাকে টিকিয়ে রাখুন। এখানে কেন ভারতবর্ষের মধ্যে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান করছি? সেইটাকে বন্ধ করুন। তা না করে তো আদানি স্পন্সার্ড, আম্বানি স্পন্সার্ড মিডিয়া তারা তো নাচানাচি করছেন। তারাই তো দেশের ভেতরে মানুষের বিশৃঙ্খলা তৈরি করছেন। গরিব সাধারণ মানুষ কিন্তু কাশ্মীর ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন। আমি তো বলছি যে কাশ্মীরি মানুষ যে ভূমিকা দেখিয়েছেন, তাদের জীবনযাপন, তাদের শান্তির জন্য তারা এক হয়ে লড়াই করছেন। সেখানে হিন্দু মুসলমান নেই। আমরা হিন্দু মুসলমান করছি কাশ্মীরের বাইরে অন্যান্য প্রান্তে। পর্যটনকে টিকিয়ে রাখাটা প্রাথমিক দায়িত্ব। পর্যটন হচ্ছে কাশ্মীরের অর্থনীতির একটা অন্যতম দিক। এবং পাহেলগাঁয়ে এই যে ঘটনা ঘটেছে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পুলওয়ামায় কী ঘটনা ঘটেছিল কেন জানালেন না? কার ব্যর্থতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল, সে সমস্ত খুঁজে না বার করে ঠিক নির্বাচনের আগে এক একটা এরকম ঘটনা ঘটবে আর এরকম মানুষকে তাতিয়ে তোলা হবে, এটা কি কোনো সভ্য প্রশাসনের চিহ্ন নাকি? ভালো তো তদন্ত শুরু করেছেন, সে তদন্তের পরিণতি কী হবে? এই যখন এইরকম ঘটনা ঘটেছে তখন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী ব্যস্ত। তিনি দেশের মানুষের বিবেচনা শক্তিকে ব্যবহার করতে চাইছেন সুরসুরি দিয়ে নির্বাচনের জন্য। আর প্রত্যেকটা সময় নির্বাচনের আগে এই ঘটনা ঘটে কেন? পুলওয়ামা ঘটেছিল, তারপর একটা নির্বাচন। আজকে পহেলগাঁয় ঘটানো হলো, তারপরে বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচন। প্রত্যেকটারই তো একটা পরম্পরা আছে না, যোগাযোগ সূত্র আছে। হঠাৎ কিছু ঘটে না। প্রত্যেকেরই উচিত ঐক্যবদ্ধভাবে এসএসসি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করা। কেন এটা পরিকল্পিত দুর্নীতি। এটা কিন্তু হঠাৎ ঘটে যাওয়া কোনো এক অফিসারের ভুল ত্রুটি নয়, পরিকল্পিত দুর্নীতি। সিবিআই চার্জশিট দাখিল করেছেন, কত কোটি টাকা এই সমস্ত নিয়োগের মধ্য দিয়ে আদায় করা হয়েছে। এই সিবিআই তদন্ত বন্ধ করার জন্য রাজ্য সরকার কত কোটি টাকা খরচা করেছেন উকিলদের পেছনে, সব তথ্য আসা উচিত। আমি যদি স্বচ্ছ হই, তদন্ত হলে কী যায় আসে? এই তদন্ত আটকাবার প্রচেষ্টা কেন? এবং আজকে এর ফলে প্রায় 22 লক্ষ ছেলেমেয়ের জীবন একটি নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচন অর্থাৎ রিক্রুটমেন্টের নিয়োগ নির্বাচনে 22 লক্ষ ছেলেমেয়ে যুক্ত হয়েছে। আজকে 26,000-এর কথা বলা হচ্ছে। আমি যদি আগামীকাল 22 লক্ষ লোককে রাস্তায় নামিয়ে দিই, প্রয়োজন হয় তাই করবো।